হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের পরিপাক ও শোষণ অধ্যায় থেকে পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা সম্পর্কে শিখব। গত ক্লাসে আমরা বিভিন্ন পরিপাক গ্রন্থির কথা আলোচনা করেছিলাম, তা কি তোমাদের মনে আছে? আমাদের কিন্তু একটি গ্রন্থি সম্পর্কে জানা বাকি ছিল, আর সেটি হলো আন্ত্রিক গ্রন্থি। তাই আজ আমরা প্রথমেই এই সম্পর্কে জেনে নিব, আর তারপরেই পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা শুরু করব। তাহলে প্রথমে আন্ত্রিক গ্রন্থি কি তা দেখে নেওয়া যাক। মূলত অন্ত্রপ্রাচীরের মিউকোসা স্তরে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। এগুলো হচ্ছে শোষণক্ষম কোষ, গবলেট কোষ, প্যানিথ কোষ, আর্জেন্ট্যাফিন কোষ, লিভারকুন ও ব্রুনারের গ্রন্থি। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস বলে। আচ্ছা, কেউ কি বলতে পারবে এই আন্ত্রিক রসের উপাদানগুলো কি কি? আমি বলে দিচ্ছি। এতে থাকে 98.5% পানি, 0.8% অজৈব পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ। এছাড়াও আরও থাকে 0.7% জৈব পদার্থ যেমন বিভিন্ন সক্রিয়ক, এন্টেরোকাইনেজ এনজাইম, ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, অ্যামাইলেজ মল্টেজ ইত্যাদি। আন্ত্রিক গ্রন্থি কিন্তু আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আন্ত্রিক রসের মিউকাস অন্ত্রপ্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে। এতে উপস্থিত সক্রিয় এন্টেরোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। আবার এই রসের সুক্রেজ ও ল্যাকটেজ এনজাইম যথাক্রমে মল্টোজ, সুক্রোজ ও ল্যাকটোজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে। আর এতে অবস্থিত পেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আর এর সাথে সাথেই আমাদের গ্রন্থিসমূহ সম্পর্কে জানা সম্পন্ন হলো। এবার আমরা আমাদের আজকের টপিকে চলে যাব। বন্ধুরা, প্রথমেই আছে লালারস ক্ষরণ। মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালারস ক্ষরণ দু ধরনের প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্রথমটি সহজাত প্রতিবর্তী ক্রিয়া, যা জন্মগত স্থির ও কোনো শর্তাধীন নয়। দ্বিতীয়টি অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, যা জন্মগত নয়, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। খাদ্যদ্রব্য মুখগহ্বরে প্রবেশের সাথে সাথে সহজাত প্রতিবর্তী ক্রিয়া শুরু হয়। জিহ্বার স্বাদকুড়ির স্নায়ুগ্রন্থিগুলো বিভিন্ন ধরনের স্বাদের সংস্পর্শে উদ্দীপ্ত হয়। সংবেদী স্নায়ু এই উদ্দীপনাকে মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক থেকে উদ্দীপনা মোটর স্নায়ুর মাধ্যমে লালাগ্রন্থিতে প্রবেশ করে এবং লালারস নিঃসৃত হয়। প্রতিবর্তী ক্রিয়াটি মস্তিষ্ক হয়ে অতিক্রম করে বলে একে ক্রেনিয়াল প্রতিবর্তী ক্রিয়াও বলা হয়। অপরদিকে খাদ্য দেখে, ঘ্রাণ নিয়ে বা মুখে পুরে নেয়ার চিন্তা করলে লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটি কিন্তু অর্জিত প্রতিবর্তী ক্রিয়া, যা বিজ্ঞানী প্যাভলভ একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন। দ্বিতীয়ত আছে গ্যাস্ট্রিক রস ক্ষরণ। এটি কিভাবে ক্ষরিত হয় তা কি কেউ জানো? মূলত এটি 3টি পর্যায়ে ক্ষরিত হয়। প্রথম পর্যায়টি হলো স্নায়ু পর্যায় বা মস্তিষ্ক দশা। মুখগহ্বরে খাদ্যবস্তুর উপস্থিতি এবং এর গলাধকরণ এক প্রকার স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে, যা দ্রুত মস্তিষ্কের ভেগাস স্নায়ু থেকে পাকস্থলীতে পৌঁছে। খাদ্যবস্তুর দর্শন, ঘ্রাণ, স্বাদ এমনটি চিন্তায় এরূপ প্রতিক্রিয়া হতে পারে। পাকস্থলীর গ্যাস্ট্রিক উদ্দীপনায় গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। পাকস্থলীতে খাদ্য পৌঁছার পূর্বে রস নিঃসরণ শুরু হয়। এটা অনেকটা রসকে গ্রহণ করার পূর্ব প্রস্তুতি, যা প্রায় 1 ঘন্টা কাল স্থায়ী হয়। বন্ধুরা,
দ্বিতীয় পর্যায়টি হলো পাকস্থলীয় পর্যায় বা গ্যাস্ট্রিক পর্যায়। এই প্রক্রিয়াটি পাকস্থলীতেই সম্পন্ন হয়, আর এ সময় স্নায়ু ও হরমোন উভয়ই সম্পৃক্ত হয়। খাদ্য পাকস্থলীতে পৌঁছালে পাকস্থলীর প্রাচীর উদ্দীপ্ত হয় এবং স্নায়বিক উদ্দীপনা সাবমিউকোসা স্তরের মেসনার্স প্লেক্সাসে পৌঁছে। এর ফলে কি হয়? এর ফলে গ্যাস্ট্রিক গ্রন্থিতে উদ্দীপনা পৌঁছালে তা সক্রিয় হয়ে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ ঘটায়। পাশাপাশি উদ্দীপনা মিউকোসায় অবস্থিত বিশেষ এন্ডোক্রাইন কোষকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণের জন্য প্রভাবিত করে। উভয়বিধ ক্রিয়ার ফলে কি হয়? এর ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমৃদ্ধ গ্যাস্ট্রিক রস নিঃসরণ প্রায় 4 ঘন্টা যাবৎ চলতে থাকে। বন্ধুরা, গ্যাস্ট্রিক রস ক্ষরণের সর্বশেষ পর্যায়টি হলো আন্ত্রিক পর্যায়। যখন খাদ্যদল বা কাইম ডিওডেনামে প্রবেশ করে, এর প্রাচীরের সংস্পর্শে আসে, তখন হরমোনাল এবং স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি হয়, যা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে এবং পাকস্থলী থেকে কাইমের প্রবেশ ধীরগতি হওয়ার নির্দেশনা প্রেরণ করে। এ সময় ডিওডেনামের মিউকোসা কোলেসিস্টোকাইনিন ও সিক্রেটিন হরমোনের নিঃসরণ ঘটায়, যা দুটি রক্তস্রোতের মাধ্যমে পাকস্থলী, অগ্নাশয় এবং যকৃতে পৌঁছে। ফলে সিক্রেটিন পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে এবং কোলেসিস্টোকাইনিন পাকস্থলী থেকে খাদ্য ডিওডেনামে আসার গতি নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, এতক্ষণ আমরা গ্যাস্ট্রিক জুসের উপাখান বিস্তারিত জানলাম। এখন আমরা আলোচনা করব তৃতীয় ভাগ, অর্থাৎ অগ্নাশয় রস ও পিত্ত নিঃসরণ নিয়ে। অগ্নাশয় রস ও পিত্ত নিঃসরণের ক্ষেত্রে মনে রাখতে হবে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন উভয় হরমোনই অগ্নাশয় রস ও পিত্ত ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কিন্তু কিভাবে? মূলত সিক্রেটিন যকৃৎ ও অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপাদনের জন্য উদ্দীপ্ত করে। ফলে অগ্নাশয় রস ও পিত্ত ক্ষারীয় প্রকৃতির হয়। এ কারণে অম্লীয় অবস্থা প্রশমিত হয়। কোলেসিস্টোকাইনিন অগ্নাশয়কে এনজাইম সৃষ্টির জন্য এবং পিত্তথলিকে পিত্ত নিঃসরণের জন্য উদ্দীপ্ত করে। পিত্ত এবং অগ্নাশয় রস স্নায়ু প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পরে ভেগাস স্নায়ু যকৃৎ ও অগ্নাশয়কে উদ্দীপ্ত করে পিত্ত ও অগ্নাশয় রস নিঃসৃত করে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন আমরা দেখব পরিপাকে হরমোনের ভূমিকা কতটুকু। আমরা জানি খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী বিভিন্ন ধরনের এনজাইমের নিঃসরণে কয়েকটি নির্দিষ্ট হরমোন দিয়ে নিয়ন্ত্রিত হয়। হরমোনগুলো পাকস্থলী ও অন্ত্রের মিউকোসা স্তরের কোষ থেকে ক্ষরিত হয়ে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছে এবং ধমনীর মাধ্যমে পুনরায় পৌষ্টিকতন্ত্রে এসে পৌঁছায়। ফলে কি হয়? ফলে এনজাইম নিঃসরণ ও অঙ্গের সঞ্চালন কাজ উদ্দীপিত হয়। তাহলে এবার আমরা খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন সম্পর্কে জানব। প্রথমে জেনে নিই গ্যাস্ট্রিন হরমোন সম্পর্কে। পাকস্থলীর পাইলোরিক প্রান্তের গ্রন্থিগুলোর গাত্রের জি কোষ থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয়, যার প্রভাবে পাকস্থলীর প্রাচীরে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং অন্ন নালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করে। দ্বিতীয় হরমোনটি হল সিক্রেটিন হরমোন। অন্ত্রের মিউকোসা থেকে এই হরমোন ক্ষরিত হয়, যার প্রভাবে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। এছাড়াও এটি পাকস্থলীর প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃৎকে পিত্তক্ষরণে উদ্দীপিত করে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা শিখলে, চলো সেখান থেকে একটি প্রশ্ন দেখে নেওয়া যাক। লিবারকুন ও ব্রুনারের গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলে? অপশনগুলো হলো ক সাক্কাস এন্টেরিকাস, খ লিবারকুন রস, গ আন্ত্রিক সাক্কাস এবং ঘ ব্রুনার্স জুস। সঠিক উত্তরটি হলো ক, অর্থাৎ লিবারকুন ও ব্রুনারের গ্রন্থি থেকে নিঃসৃত রসকে সাক্কাস এন্টেরিকাস বলে। বন্ধুরা, তাহলে চলো এবার আমরা আবার ফিরে যাই আমাদের হরমোনের আলোচনায়।
তৃতীয় হরমোনটি হলো কোলেসিস্টোকাইনিন, এর অপর নাম প্যানক্রিওজাইমিন। ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত হরমোনটি অগ্নাশয়ের বৃদ্ধি, বিকাশ এবং অগ্নাশয়ের রসক্ষরণকে উদ্দীপিত করে। এটি পিত্তথলি থেকে পিত্ত বের হতেও উদ্দীপনা যোগায়। চতুর্থ হরমোনটি হলো সোমাটোস্ট্যাটিন। এই হরমোনটি পাকস্থলী ও অন্ত্রের মিউকোসাতে অবস্থিত ডি কোষ থেকে ক্ষরিত হয়। এটি গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে, যার ফলে পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস পায় এবং অগ্নাশয় রসের ক্ষরণও কমে যায়। বন্ধুরা, এন্টেরোকাইনন হরমোনটি ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত হয়। এর প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্ত্রিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ ও ল্যাকটেজ এনজাইম নিঃসৃত হয়। পেপটাইড হরমোনটি ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত হয়। এর প্রভাবে অন্ত্রের ভিতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয়, যাতে দক্ষতার সাথে খাদ্যের পরিপাক শোষণ সম্পন্ন হয়। এন্টেরোগ্যাস্ট্রোন বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটি ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নিঃসৃত হয়। এটি পাকস্থলীর বিচলনে গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয়। গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করার জন্য একে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলে। এন্টেরোক্রাইনন হরমোনটি ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত হয়, যা লিভারকুন গ্রন্থিকে উদ্দীপিত করে আন্ত্রিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণ করে। ডিওক্রাইনিন হরমোনটি ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত হয়। বন্ধুরা, তোমরা কি জানো এটি কিভাবে কাজ করে? এটি ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপিত করে আন্ত্রিক রসে এনজাইম মিউকাস ক্ষরণ করে। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোনটি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের প্যানক্রিয়েটিক পলিপেপটাইড কোষ থেকে ক্ষরিত হয় এবং অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। ভিল্লিকাইনিন হরমোনটি ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে। বন্ধুরা, এবং সবশেষে আছে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড হরমোন। এটি ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত হয়, যা অন্ত্রের প্রাচীরের রক্তজালিকাগুলোকে প্রসারিত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে। আচ্ছা, পরিপাকৃত খাদ্যদ্রব্যের শোষণ কিভাবে হয় তা নিয়ে কি তোমাদের কোনো ধারণা আছে? আমি এবার সেটি ব্যাখ্যা করব। মূলত যেই প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার আন্ত্রিক এপিথেলিয়ামের মাধ্যমে রক্তপ্রবাহ ও লসিকায় প্রবেশ করে তাকে শোষণ বলে। পাকস্থলীতে খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয় না এবং পাকস্থলীর প্রাচীরে ভিলাই না থাকায় সেখানে খাদ্যসার শোষণ খুব কম ঘটে। তবে পানি, অ্যালকোহল, স্যালাইন, গ্লুকোজ ও কয়েক প্রকার ওষুধ পাকস্থলীতে শোষিত হয়, আর বৃহদন্ত্র প্রধানত পানি শোষণ করে। পরিপাকৃত খাদ্যসার এবং ভিটামিন, পানি, খনিজ লবণ ইত্যাদি ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরে ভিলাই দ্বারা শোষিত হয়। ভিলাই হলো পরিশোষণের একক। ক্ষুদ্রান্তের ডিওডেনাম প্রধানত ক্ষরণ কাজের সাথে যুক্ত, অপরদিকে জেজুনাম ইলিয়াম শোষণ কাজের সাথে সম্পৃক্ত। আচ্ছা, তোমাদের কি কারো ধারণা আছে আমাদের ক্ষুদ্রান্তে কত সংখ্যক ভিলাই থাকে? তোমরা জেনে অবাক হবে, মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে, যার ফলে শোষণতল বেড়ে যায় এবং ভিলাইয়ের প্রান্তে অবস্থিত মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার শোষণতল আরও বাড়িয়ে দেয়। ভিলাইয়ের শোষণতলের মোট ক্ষেত্রফল প্রায় 10 বর্গমিটার। ক্ষুদ্রান্তের লুমেন বা ফাঁকা গহ্বরে খাদ্যকণা অতিক্রমের সময় খাদ্যসার শোষণের কাজ চলতে থাকে। শর্করা ও আমিষের সরল উপাদানগুলো ভিলাসের মধ্যে অবস্থিত রক্তে শোষিত হয়ে পোর্টাল রক্ত সংবহন তন্ত্রে প্রবেশ করে। স্নেহদ্রব্যের সরল উপাদানগুলো ভিলাসের ল্যাকটিয়েলের মধ্যে শোষিত হয়ে লসিকাতন্ত্রে প্রবেশ করে। খাদ্য শোষণ প্রধানত দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যথা নিষ্ক্রিয় শোষণ, যেখানে বিপাকীয় শক্তি যেমন এটিপি এর প্রয়োজন হয় না, এবং সক্রিয় শোষণ, যেখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। এবার আমরা বিভিন্ন ধরনের খাদ্যসার শোষণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
প্রথমেই চলো জেনে নিই কার্বোহাইড্রেট শোষণ সম্পর্কে, যা প্রধানত মনোস্যাকারাইড বা একক শর্করা রূপে শোষিত হয়। শর্করা পরিপাকের পর যেসব খাদ্য উৎপন্ন হয় সেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ ইত্যাদি। ক্ষুদ্রান্তের জেজুনাম অংশের ভিলাই প্রাচীরের এপিথেলিয়াম কোষে সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় গ্লুকোজ ও অন্যান্য সরল শর্করা শোষিত হয়ে রক্তজালকের মাধ্যমে পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করে। এখন আমরা জানব লিপিড বা চর্বি শোষণ সম্পর্কে। এটা কিছুটা জটিল প্রক্রিয়া। লিপিডের পরিপাকজাত বস্তু হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল ইত্যাদি। এদের মধ্যে গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি অ্যাসিড ক্ষুদ্রান্তের গহ্বর থেকে সরাসরি সরল ব্যাপন প্রক্রিয়ায় ভিলাসের প্রাচীরের শোষণকারী কোষে শোষিত হয় এবং সেখান থেকে পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করে। অন্যদিকে বড় ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্তলবণ সহযোগে মাইসেলি নামক ছোট ছোট স্নেহকণা গঠন করে। কোলেস্টেরল, চর্বি, দ্রাব্য, ভিটামিন ইত্যাদি মাইসেলির অন্তর্ভুক্ত। ক্ষুদ্রান্তের শোষণকারী কোষের মুক্ত প্রান্তের সংস্পর্শে এলে পিত্তলবণ ছাড়া মাইসেলির অন্যান্য উপাদান মাইসেলি থেকে বেরিয়ে এসে ব্যাপন প্রক্রিয়ায় শোষণকারী কোষের ভেতরে প্রবেশ করে। এসব উপাদান শোষণকারী কোষের ভেতরে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় এবং কোলেস্টেরল ও ফসফোলিপোপ্রোটিনের মোড়কে আবৃত হয়ে কাইলোমাইক্রন নামক অপেক্ষাকৃত বড় বড় স্নেহকণা গঠন করে। এসব স্নেহকণা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় শোষণকারী কোষ থেকে বেরিয়ে ভিলাসের কেন্দ্রীয় লসিকা নালী অর্থাৎ ল্যাকটিয়েলে প্রবেশ করে এবং সেখান থেকে লসিকাতন্ত্রের মাধ্যমে রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে। বেশ জটিল, তাই না? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বিক্রিয়াগুলো অসমাপ্ত কেন? আসলে এগুলো সমাপ্ত হবে শোষিত খাদ্যসারের পরিণতিতে গিয়ে, আর তাই সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এখন আমরা জানব পানি শোষণ সম্পর্কে। ক্ষুদ্রান্তই পানি শোষণের প্রধান স্থল, কারণ ক্ষুদ্রান্তে ভিলাই প্রাচীরের আবরণী কোষে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষিত হয় আর শোষণের পর অবশিষ্ট পানি বৃহদন্তে প্রবেশ করে। এখন আমরা জানব খনিজ লবণ শোষণ সম্পর্কে। ক্ষুদ্রান্তের ভিলাইয়ের প্রাচীরের আবরণী কোষ দ্বারা সক্রিয় পদ্ধতিতে খনিজ লবণ শোষিত হয়। আর এখন আমরা জানব ভিটামিন শোষণ সম্পর্কে। খাদ্যের ভিটামিন এ, ডি, ই এবং কে ক্ষুদ্রান্তে শোষিত হয়। সাধারণত পিত্তলবণ এই প্রক্রিয়ায় সহায়তা করে। ভিটামিন সি ও কয়েক প্রকার বি ভিটামিন ব্যাপন ও সক্রিয় শোষণ প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশে শোষিত হয়। বন্ধুরা, আশা করি এই পর্যন্ত তোমরা সবটাই বুঝতে পেরেছ। তাই এখন আমরা চলে যাব শোষিত খাদ্যসারের পরিণতিতে। বন্ধুরা, এখানে প্রথমেই আছে গ্লুকোজ, যা থেকে কোষের শক্তি উৎপন্ন হয়। কিন্তু গ্লুকোজ অন্যান্য বস্তুর সাথে মিলিত হয়ে প্রোটোপ্লাজমের মেটালিক উপাদান গঠন করে এবং কিছু গ্লুকোজ যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এরপরে আছে অ্যামিনো অ্যাসিড, যা কোষে গৃহীত হয়ে এনজাইমের সাহায্যে প্রোটিন গঠনে ব্যবহৃত হয়। অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যকৃতে পরিবর্তিত হয়ে একদিকে ইউরিয়া এবং অন্যদিকে শর্করা বা চর্বিতে রূপান্তরিত হয়, যেখানে ইউরিয়া বর্জ্য পদার্থ আর শর্করা বা চর্বি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এবং সবশেষে আছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিডের পুনর্বিন্যাসের মাধ্যমে প্রাণী নিজ দেহের উপযোগী চর্বি তৈরি করে। ফ্যাটি অ্যাসিড প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন গঠনে ব্যবহৃত হয়, আর চর্বির শক্তি উৎপাদনের ক্ষমতা গ্লুকোজের প্রায় দ্বিগুণ। বন্ধুরা,
লক্ষ্য করলে দেখা যাবে আমাদের অসম্পূর্ণ বিক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? আর আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। শোষণ, যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার আন্ত্রিক এপিথেলিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ ও লসিকায় প্রবেশ করে তাকে শোষণ বলে। এক্সোসাইটোসিস, প্লাজমা মেমব্রেনের মাধ্যমে অপ্রয়োজনীয় পদার্থসমূহ কোষের বাইরে নিষ্কাশিত হওয়া। সাক্কাস ইন্টেরিকাস, বিভিন্ন আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস বলে। এনজাইম ও পিত্তরসের মধ্যে পার্থক্য। এনজাইম নালীযুক্ত গ্রন্থি নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ, পিত্তরস যকৃৎ নিঃসৃত মিশ্র পদার্থ। এনজাইম পানি ও প্রোটিন জাতীয় জৈব পদার্থ, পিত্তরস পানি, জৈব ও অজৈব পদার্থ। এনজাইম গ্রন্থি থেকে তাৎক্ষণিক উৎপন্ন হয় এবং কোথাও সঞ্চিত থাকে না। পিত্তরস যকৃৎ থেকে উৎপন্ন হয়ে পিত্তথলিতে সঞ্চিত থাকে। এনজাইমের সমগ্র কার্যক্ষেত্র দেহের বিভিন্ন অঙ্গে। পিত্তরসের কার্যক্ষেত্র কেবল পরিপাক নালীতে সীমাবদ্ধ। এনজাইম রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। পিত্তরস খাদ্য পরিপাকে ক্ষারীয় মাধ্যম তৈরি করে। এনজাইম কার্য শেষে অপরিবর্তিত থাকে। পিত্তরস কাজ শেষে বর্জ্য হিসেবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়।